হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য রয়্যাল এডুকের ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের অলরেডি ফার্স্ট ইউনিট টেস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড ইউনিট টেস্টের মোটামুটি অনেকটাই প্রিপারেশন হয়ে গেছে। তো আগের বারের মতো এবারও আমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার, যেগুলো আমরা আগের বারও প্র্যাকটিস করেছিলাম, এবারও আমাদেরকে ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। কারণ যত বেশি শর্ট কোশ্চেন বলো বা লং গুলো আমরা যত বেশি বারবার প্র্যাকটিস করব, তত আমাদের স্ট্রংটা মানে আমাদের বেসটা অনেকটা স্ট্রং হবে। তো যেমন করেছিলাম আগের বারেও, আগের ইউনিট টেস্টেও, তো এবারে হচ্ছে আমরা ক্লাস 7-এ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ফার্স্ট ইউনিটটা আজকে করব। কি আছে? এসি ইনস্টিটিউশন মালদা। এখান থেকে কি কি শর্ট কোশ্চেন গুলো আছে দেখে নেওয়া যাক। আর চলো আজকে তাহলে শুরু করছি, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন কি আছে? ইসলামী জগতের প্রধান শাসক কে ছিলেন? কোশ্চেন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খলিফা। ইসলামীয় জগতের প্রধান শাসক হচ্ছেন খলিফা। খলিফাকে কি বলা হতো? না, ইসলামের প্রধান ধর্মগুরু বা ঈশ্বরের প্রতিনিধি মানা হতো। ইসলাম ধর্মের প্রবর্তক কে ছিলেন? হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদ এর মৃত্যুর আগে তিনি তার পূর্বসূরি মানে ইসলাম ধর্মটাকে আরো প্রচার প্রসার ঘটানোর পর এই ধর্মটার দায়িত্বভারকে বহন করে নিয়ে যাবে, তার জন্য তিনি কোন রকম উত্তরসূরি নির্বাচন করে যাননি। ঠিক আছে? তা সেই জন্য একদিন একটা সভায় প্রথম আবু বকরকে প্রথম খলিফা নির্বাচন করা হয়েছিল। এরপরে আরো অন্যান্য খলিফা রয়েছে, যেমন উমর রয়েছে, তারপর রয়েছে ওসমান, তারপর হচ্ছে চতুর্থ খলিফা রয়েছে, শেষ খলিফা যিনি হচ্ছেন আলী। ঠিক আছে? তাহলে খলিফা হচ্ছে সেই ব্যক্তি যিনি কিনা ইসলামীয় জগতের প্রধান ধর্মগুরু বা প্রতিনিধি, যার নেতৃত্বে এই দিল্লি সুলতানির বাকি সুলতানেরা তাদের শাসন ক্ষমতা পরিচালনা করেন খলিফার অনুমোদন ক্রমে। এবং দিল্লির একমাত্র সুলতান যিনি কিনা দাস বংশের সুলতান ইলতুৎমিশ, তিনি 1229 খ্রিস্টাব্দে খলিফার অনুমোদন গ্রহণ করেছিলেন প্রথম। আর কুতুবউদ্দিন আইবক যিনি তার আগের ছিলেন, তিনি কিন্তু নিজে স্বাধীনভাবে শাসন পরিচালনা করেছিলেন। তিনি কিন্তু কোনো কোনো খলিফার অনুমোদন গ্রহণ করেননি। ক্লিয়ার? আচ্ছা, দেখো পরের প্রশ্নটা কি আছে। মোহাম্মদ ঘুরির মৃত্যু কবে হয়েছিল? 1200 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে, 1208 খ্রিস্টাব্দে না 1206 খ্রিস্টাব্দে? অ্যান্সার কি হবে? 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি, যিনি কিনা ঘুর রাজ্যের অধিপতি, তিনি 1206 খ্রিস্টাব্দে মারা যান। এরপর হচ্ছে দিল্লির দরবারে, তৃতীয় প্রশ্নটা আছে, দিল্লির দরবারে সিজদা প্রথা চালু করেছিলেন কে? কি অপশন দিয়েছে? কুতুবউদ্দিন আইবক, বলবন, ইলতুৎমিশ আর রাজিয়া। চারটে অপশন দিয়েছে, কোনটা হবে এর মধ্যে উত্তর? দিল্লির দরবারে সিজদা প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। কি এই সিজদা প্রথা? সিজদা এবং হচ্ছে তোমার পাইবস, এই দুটো হচ্ছে একটা পারসিক প্রথা। সিজদা এবং পাইবস হচ্ছে একটি পারসিক প্রথা, যেটা কিনা দিল্লির যে প্রথম বংশ, দিল্লি সুলতানিতে মোট কয়টা রাজবংশ শাসন করেছিল? 5টা। কি কি? একটা হচ্ছে, প্রথম হচ্ছে দাস বংশ বা মামেলুক বংশ, নেক্সট হচ্ছে কি খলজি বংশ, থার্ড হচ্ছে কি তুগলক বংশ, পঞ্চম হচ্ছে সৈয়দ বংশ, আর লাস্ট হচ্ছে লোদি বংশ। তো এই প্রথম যেটা বংশ, দাস বা মামেলুক বংশের একজন সুলতান, যার নাম হচ্ছে কি গিয়াসউদ্দিন বলবন, যিনি প্রথম জীবনে ছিলেন একজন অভিজাত, পরবর্তীকালে তিনি শাসক হয়েছিলেন, দিল্লির সুলতান হয়েছিলেন। তো তার দরবারে, তার রাজসভায় একটি নিয়ম বা একটি প্রথা চালু ছিল, যেটা হচ্ছে একটা পারসিক প্রথা। সেটা কি? সিজদা এবং পাইবস। সিজদা কি? সিজদা হচ্ছে সুলতানের কাছে, মানে যখন সুলতানের সামনে কোনো কেউ আসবে, তখন তাকে নতজানু হয়ে তার সামনে আসবে, মাথা নোয়াতে হবে। আর পাইবস হচ্ছে সুলতানকে সম্মান অর্থে বা তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সুলতানের পদযুগল চুম্বনকে বলা হতো পাইবস। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে সুলতানের সামনে নতজানু হওয়া, আর একটা হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন, এটা হচ্ছে পাইবস। একটা সিজদা প্রথা আর একটা পাইবস। এটা কার সময় ছিল? গিয়াসউদ্দিন বলবনের দরবারে। এটা হচ্ছে একটি পারসিক প্রথা। ঠিক আছে? পারস্য দেশ থেকে এটা গ্রহণ করা হয়েছিল। নেক্সট,
অল রিহলা বিবরণীটি লিখেছেন। কে লিখেছেন? আবুল ফজল, মালিক কাফুর, আব্দুর রাজ্জাক না ইবন বতুতা? অপশন কি? চারটের মধ্যে কোনটা ঠিক হবে? অবশ্যই ইবন বতুতা। ইবন বতুতা হবে অল রিহলার বিবরণীটি লিখেছিলেন। অল রিহলাটা কি নিয়ে লেখা? ইবন বতুতা, যে কিনা দিল্লির তুগলক বংশের সুলতান, যাকে তোমরা পাগলা রাজা বলে চেনো, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের দরবারে তিনি এসেছিলেন, মানে মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি ভারতে এসেছিলেন, ভারত ভ্রমণে এসেছিলেন, এবং তার ভারত ভ্রমণ সংক্রান্ত যে বিবরণীটা, তার নাম হচ্ছে অল রিহলা। এই অল রিহলাতে তিনি কি নিয়ে আলোচনা করেছেন? অল রিহলাতে তিনি এই মোহাম্মদ বিন তুগলকের সময় ডাক যোগাযোগ ব্যবস্থা, ডাক অর্থাৎ চিঠিপত্র বিলি করার যে মাধ্যম কি ছিল সেটা নিয়ে আলোচনা করেছেন। দুটো মাধ্যম ছিল, একটা হচ্ছে উলা আর একটা হচ্ছে দাওয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন। সেই সময় মানে দিল্লি সুলতানি, দিল্লিতে যখন কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা অর্থাৎ সুলতানি সাম্রাজ্য চলছিল, সেই সময় দক্ষিণ ভারতে অনেকগুলি ছোট ছোট রাজ্যের উদ্ভব ঘটে। তার মধ্যে দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বিজয়নগর আর একটা হচ্ছে বাহমনি। ঠিক আছে, তো এই বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন হাসান গঙ্গু। ঠিক আছে, বাহমনি এই রাজ্যকে চারটি ভাগে ভাগ করা যায়, গুলবর্গা, বেরার, বিদর, এরকম চারটি ভাগে ভাগ করা যায় বাহমনি রাজ্য, মানে পুরো প্রদেশটাকে। আর এই রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে হাসান গঙ্গু। আর একটা কি সাম্রাজ্য বললাম? বিজয়নগর। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর বুক্ক। আর এই বাহমনি আর বিজয়নগর, এই দুটো রাজ্যই কিন্তু মনে রাখতে হবে দাক্ষিণাত্য অর্থাৎ দক্ষিণ ভারতে। এই দুটো রাজ্যের উদ্ভব হয়েছিল যখন কিনা দিল্লিতে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা অর্থাৎ একটা সুনির্দিষ্ট শাসন পরিচালনা চলছে, যেটা হচ্ছে সুলতানি শাসন চলছে, তখন দক্ষিণ ভারতে বেশ কয়েকটি ছোট ছোট রাজ্যের উদ্ভব ঘটে। তার মধ্যে এই দুটো গুরুত্বপূর্ণ, একটা হলো বাহমনি আর একটা হচ্ছে বিজয়নগর। ক্লিয়ার? নেক্সট, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? অবশ্যই আমরা জানি মুঘল সম্রাট আকবর, সরি বাবর। চারটে অপশন আছে, বাবর, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর। এরা চারজনেই কিন্তু মুঘল রাজবংশের বা মুঘল সাম্রাজ্যের শাসক। বাবর, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর সবাই। তার মধ্যে বাবর হচ্ছে প্রতিষ্ঠাতা আর শ্রেষ্ঠ হচ্ছে আকবর। বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধে জয়ী হয়ে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন এবং তিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এরপরে হচ্ছে পরের প্রশ্নটা আছে, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1526, 1540, 1539 না 1527? তো এর মধ্যে দেখো 1526 খ্রিস্টাব্দে এক্ষুনি বললাম কি হয়েছিল, পানিপথের যুদ্ধ। আর এখানে হচ্ছে 1527 হয়েছিল তোমার খানুয়ার যুদ্ধ। তারপর 1529 হয়েছিল ঘরঘরার যুদ্ধ। তারপর এইটা হচ্ছে হুমায়ুনের সময়। এটার অ্যান্সার হবে বিল্লগ্রাম। এটাকে আরেকটাও নাম দেওয়া হয়, কনৌজ, কনৌজ অঞ্চলে হয়েছিল বলে ওটাকে কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ বলা হয়। শুধু বিল্লগ্রামের নয়, কনৌজের যুদ্ধ বলা হয়। তো এটার অ্যান্সার কোনটা হবে? 1540 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1540 হচ্ছে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল। কার সাথে? হুমায়ুনের সাথে শের খানের। আর একটা যুদ্ধ হয়েছিল তোমার চৌসার যুদ্ধ। এর আগে শের খানের সাথে হুমায়ুনের দুটো যুদ্ধ হয়েছিল, একটা ফার্স্ট হয়েছিল চৌসার যুদ্ধ, সেকেন্ড হয়েছিল বিলগ্রামের যুদ্ধ। এই বিলগ্রামের যুদ্ধটা হয়েছিল 1540। আর এই সালটা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে। নেক্সট, তারপরে হচ্ছে অমর সিংহ ছিলেন। অমর সিংহ এটা কোনটা হবে? অপশন একটা, মান সিংহের পুত্র, জয় সিংহের পুত্র, রানা প্রতাপের পুত্র, সংগ্রাম সিংহের পুত্র। অপশন হচ্ছে এটা ঠিক হবে, রানা প্রতাপের পুত্র। তারপর আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন। তো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন বৈরাম খান, শায়েস্তা খান, মালিক অম্বর, শিবাজি। এটা হচ্ছে অম্বর, মালিক অম্বর।
এই কোশ্চেনটা ভুল আছে এখানে, কোশ্চেনটা না সরি অপশনটা ভুল আছে, উচ্চপদস্থ মনসবদারদের এটা ভুল আছে এখানে, এই অপশন গুলোর মধ্যে একটাও হবে না এটা, ঠিক আছে, এটা এটা ক্রস থাক। তারপরের যে প্রশ্ন, তাহলে এটা আমাদের সঠিক উত্তরগুলো কমপ্লিট হয়ে গেল। একটা হচ্ছে ইসলামীয় জগতের ধর্মগুরু কে ছিলেন? খলিফা মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল কবে? 1206 খ্রিস্টাব্দে। দিল্লির দরবারে সিজদা প্রথা চালু করছেন গিয়াসুদ্দিন বলবন। অল রিহলা বিবরণটি লিখেছেন ইবন বতুতা। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হাসান গঙ্গু। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ বাবর। বিল্লগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। অমর সিংহ ছিলেন রানা প্রতাপের পুত্র। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক আম্বর। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তরগুলো কমপ্লিট হলো। এরপর নেক্সট হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এটা বলে রাখি, আগের পরীক্ষাটা 30-এ হয়েছিল, এবার একটা 50-এ হবে। তো এই 50 নাম্বারের ইউনিট টেস্টে কোশ্চেনের মানগুলো কিন্তু সেম থাকবে, ওই 1 নাম্বার 2 নাম্বার আর 3 আর 5 এটাই থাকবে, 1 2 3 5, কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু এবারে বেশি আসবে। ঠিক আছে, আগের বার শর্ট কোশ্চেনে দেখতে এখানে 5টা থাকতো, এখন দেখো এখানে 10টা আছে, তাহলে ওই রকম নাম্বার অফ কোশ্চেন্সটা বেড়ে গেছে, কোশ্চেনের মানগুলো কিন্তু একই থাকবে, শুধু 50 নাম্বারের হবে, আগেরটা 30-এ হয়েছিল আগের ইউনিট টেস্টটা। নেক্সট হচ্ছে এই 2 নাম্বারের প্রশ্নগুলো, এর উত্তরগুলো আমি সব এই পিডিএফটাতে অ্যাটাচ করে দিয়েছি, এটা এখান থেকে বলে দিচ্ছি কি আছে। দেখো কি আছে, ফার্স্ট হচ্ছে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর কে ছিলেন, দেখো সব উত্তরগুলো এখানেই রয়েছে। মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। আলাউদ্দিন খলজি, খলজি বংশের একজন শ্রেষ্ঠ সুলতান। খলজি বংশটা কোন সুলতানি সাম্রাজ্যের দ্বিতীয় বংশ, দাস বংশের পর খলজি বংশ। এই খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি, তার একজন সেনাপতির নাম ছিলেন মালিক কাফুর, যিনি কিনা দক্ষিণ ভারত অভিযানের সময় আলাউদ্দিনের সঙ্গে সাথ গিয়েছিলেন, দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিনের সাথে ছিলেন। নেক্সট, এগুলো 1 নম্বরের শর্ট কোশ্চেন, মানে খুব বেশি বড় লেখার দরকার নেই, টু দি পয়েন্ট অ্যান্সার লিখলেই হবে। নেক্সট, সঙ্গম সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এটা অপশনটা ভুল আছে, উত্তরটা ভুল আছে, এটা সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক হবে দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়, এটা ভুল আছে, হ্যাঁ, কৃষ্ণদেব রায় হবে না, এটা হবে দ্বিতীয় দেবরায়। কৃষ্ণদেব রায়টা হবে না, সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় দেবরায়, এবং তিনি বিজয়নগর সাম্রাজ্যের তুর্কি বংশোদ্ভূত ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের মোট কটা রাজবংশ শাসন করেছিল? একটা হচ্ছে সঙ্গম, সালুক, তুলুক, আরাবিডু, টোটাল 4টে রাজবংশ শাসন করেছিল, এবং সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক ছিল দ্বিতীয় দেবরায়। আর প্রতিষ্ঠাতা, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল একটু আগে বললাম, হরিহর ও বুক্ক। বিজয়নগর সাম্রাজ্যের, এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, এই বিজয়নগরের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর ও বুক্ক। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক, বিজয়নগর রাজ্যের একটা সঙ্গম বংশ, তার প্রতিষ্ঠাতা হচ্ছে দ্বিতীয় দেবরায়। নেক্সট, আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলায় ভক্তিবাদের প্রচার কে শুরু করেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। ষোড়শ শতাব্দীতে ভক্তি আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা, তিনি হচ্ছেন বাংলায় ভক্তি অর্থাৎ ঈশ্বর এক বা ঈশ্বরের মধ্য দিয়ে মানুষের ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে কিভাবে মানুষের মনে
ঈশ্বরের বাস রয়েছে, বা সেটা কিভাবে তাদের মনে অন্যের মনে ভক্তির মধ্য দিয়ে, ভক্তিবাদের প্রচারের মধ্য দিয়ে কিভাবে জায়গা করে নিয়ে যায়, সেটাই হচ্ছে এখানে বিষয়বস্তু। নেক্সট, খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? তো বাবর সিংহাসন লাভের পর মুঘল সাম্রাজ্যের সূচনা হলো 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর, ইব্রাহিম লোদিকে পরাস্ত করার পর। এরপর বাবর শাসক হওয়ার পর, বাবর প্রথম থেকেই প্রায় 12 বছর বয়সেই তিনি ফরগনা রাজ্যের শাসক হয়ে গিয়েছিলেন। তার খুব কম বয়স থেকেই, মানে খুব অল্প বয়স থেকেই তিনি শাসক হিসাবে কাজ করছিলেন। তবে এরপর যেটা করলেন সেটা হচ্ছে দিল্লির সবচেয়ে বড় যে মুঘল সাম্রাজ্যের শাসক হিসাবে তিনি যখন সিংহাসনে আরোহণ করলেন, তখন তার পুরো জীবনকালীন 1526 থেকে পুরোটা 1530-এর মধ্যে পুরো টাইম পিরিয়ডটাতেই, পুরো শাসনকালটাতেই তার যুদ্ধের মধ্য দিয়েই কেটেছে। তার প্রথমটা হচ্ছে এই যে খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। কার সাথে হয়েছিল? বাবরের, বাবর এবং মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল, যাতে বাবর জয়লাভ করে। তারপরে কি হয়েছিল? ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529-এ। তারপর চান্দেরির যুদ্ধ হয়েছিল। তো দেখা যাচ্ছে যে বাবরের পুরো শাসনকালটাই পুরোটাই যুদ্ধের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। নেক্সট, টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের, টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। মোগল সম্রাট আকবরের একজন, মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবর, এই আকবরের একজন অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। তিনি হচ্ছেন এই যে জাপ্তি প্রথা, ঠিক আছে, জাপ্তি ব্যবস্থা বা আইনি দহশালা, এই প্রথার যিনি সংস্কার করেছিলেন, যে ভূমি রাজস্ব ব্যবস্থার যিনি সংস্কার করেছিলেন, ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত এই প্রথা, জাপ্তি প্রথার সঙ্গে তার নাম জড়িয়েছিল। কার? টোডরমলের, যিনি কিনা মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। ওকে, নেক্সট, আমুক্তমাল্যদ গ্রন্থের লেখক কে? এটি হচ্ছে একটি তেলুগু ভাষায় লেখা একটি সাহিত্য রচনা, মানে একটি সাহিত্য বা একটি কাজ, তেলুগু ভাষায় লেখা। আমুক্তমাল্যদ গ্রন্থের রচয়িতা হচ্ছে বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়। বিজয়নগরের হচ্ছে কৃষ্ণদেব রায়। আমুক্তমাল্যদ গ্রন্থটির রচয়িতা কৃষ্ণদেব রায় এবং এটি তেলুগু ভাষায় রচিত। নেক্সট, শাহজাহানাবাদ শহরটি কে তৈরি করেছিলেন? শাহজাহানাবাদ শহরটি মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন শাহজাহানের সময়, এবং এটা ছিল তার মানে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু বা রাজধানী বলতে পারো সেই সময় মুঘল সাম্রাজ্য, যেখান থেকে তিনি দিল্লি শাসন পরিচালনা করতেন। শাহজাহান কে জানো তো? মুঘল সম্রাট একজন, বাবর, তারপর হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, পরপর দিল্লির শ্রেষ্ঠ সুলতানদের তালিকা। এর পরবর্তী আরো মুঘল সম্রাটরা রয়েছে, তবে তারা ছিলেন গুরুত্বপূর্ণ। তার মধ্যে বাবর হচ্ছে প্রতিষ্ঠাতা আর আকবর হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট মুঘল সাম্রাজ্যের। নেক্সট, কার সময় আগ্রা শহরের বিকাশ হয়? আগ্রা শহরের বিকাশ শুরু হয়েছিল সুলতানি যুগের শেষে, যেটা শেষ বংশ লোদি বংশ। লোদি বংশের একজন সুলতান সিকান্দার লোদির সময় থেকেই কিন্তু এই আগ্রা শহরের বিকাশ শুরু হয়। তিনি 1500 খ্রিস্টাব্দে শহরটি প্রতিষ্ঠা করেন এবং রাজধানী দিল্লিতে এটাকে স্থানান্তর করে। মানে আগ্রা শহরটা দিল্লির অন্তর্ভুক্ত, দিল্লি সাম্রাজ্যের বা দিল্লি নগরে অন্তর্ভুক্ত হয়ে গেল, মানে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আগে যেটা সুলতানির মধ্যে ছিল, এখন ওটা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে। এরপর হচ্ছে টমাস রো কে ছিলেন? টমাস রো ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত, যিনি কিনা মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তিনি হচ্ছেন ইংরেজ দূত একজন, যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তারপর হচ্ছে মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কি ছিল? মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল সুরাট বন্দর, ঠিক আছে। এটি পশ্চিম উপকূলে, সুরাটটা কোথায়? গুজরাটের সুরাট হচ্ছে বন্দর। এই বন্দরের মধ্য দিয়ে সেই সময়কালীন অর্থাৎ মুঘল আমলে তোমার বাণিজ্যিক লেনদেন হতো বা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল এই বন্দরের মধ্য দিয়ে, গুজরাটের সুরাট বন্দরের মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক বন্দর। নেক্সট, তারপরে দেখো আবার এসছে ঘরঘরার যুদ্ধ, মানে অর্থাৎ বাবরের পুরো জীবনে যে ঘরঘরার যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, এই প্রত্যেকটা যুদ্ধই কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কে জয়লাভ করেন, কেন হয়েছিল, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ।
এরপর হচ্ছে দেখো ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল? আফগানদের সাথে মুঘল সম্রাট বাবরের হয়েছিল, আফগানদের মধ্যে 6 মে। বিহারের ঘরঘরা নদীর তীরে এটি ছিল বাবর কর্তৃক ভারত বিজয়ের শেষ উল্লেখযোগ্য যুদ্ধ। তারপর তারপর হচ্ছে আলাউদ্দিন খলজি কেন সিরি শহরটি তৈরি করেছিলেন? আলাউদ্দিন খলজি নির্মিত, দিল্লিতে টোটাল 7টা শহর এরকম ছিল, তার মধ্যে সিরিও একটি গুরুত্বপূর্ণ শহর। তো এই সিরি শহরটা কেন আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন? না সেই সময় বিভিন্ন মঙ্গল আক্রমণ প্রায় হতো, ঠিক আছে, বহিঃশত্রুর আক্রমণ, বর্গী হানা, তুর্কি হানা, ঠিক আছে, মঙ্গল আক্রমণ, এগুলো প্রায় হতো। তাহলে এই বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ বহিঃশত্রু কারা ছিল? মঙ্গলরা। এই মঙ্গল আক্রমণ থেকে নিজের সাম্রাজ্যকে এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য আলাউদ্দিন খলজি এই সিরি শহরের নির্মাণ করেন এবং দিল্লির কাছে সিরি শহরটি তৈরি করেছিলেন, যে শহরটা একটা হচ্ছে সামরিক ছাউনি বা সেনা শিবির। তো পরবর্তীকালে এটা খলজিদের রাজধানীতেও পরিণত হয়। অর্থাৎ এখান থেকে তিনি তার যুদ্ধ বিগ্রহ শাসন পরিচালনা করতেন নিজেকে সেফ রেখে বারবার মঙ্গলদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। নেক্সট হচ্ছে ইকতা। ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ইকতাটা কি? ইকতার শাসন দেখো, দিল্লি সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তার সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। তারপর কি বলছে? সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই এক একটা রাজ্যকে, দিল্লি সুলতানিটা কোন একটা ছোট এলাকা ছিল না, দিল্লি সুলতানিটা ছিল দীর্ঘ বিস্তৃত এবং তার থেকেও বেশি বিস্তৃত ছিল তার পরবর্তী সাম্রাজ্যটা, যেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। তো এই দিল্লি সুলতানের আয়তনটা পরবর্তীকালে বিকেন্দ্রীকরণ মানে ভেঙে কখন গিয়েছিল? লাস্ট যে দুটো বংশ অর্থাৎ সৈয়দ আর লোদি, তাদের শাসনকালে দিল্লি ক্ষমতা কিছুটা মানে ভাঙন দেখা দেয়, বিকেন্দ্রীকরণ হয়ে যায়, ভাঙতে শুরু করে এবং এই সমগ্র সুলতানি সাম্রাজ্যটা যেটা একটাই ছিল সেটা বেশ কয়েকটি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল। কিন্তু তার আগে পর্যন্ত হচ্ছে এই ইকতা, তার আগে পর্যন্ত হচ্ছে বিভিন্ন মানে দিল্লির যে সুলতানরা যারা ছিলেন অর্থাৎ খলজি বংশের, দাস বংশের, হ্যাঁ, তুগলক বংশের যারা ছিলেন, তারা একের পর এক রাজ্য জয় করে সেই বিজিত অঞ্চলগুলোকে দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত করেছিল। তো এই ছোট ছোট এক একটা প্রদেশকেই বলা হতো ইকতা। এবং সুলতানি আমলে এই প্রদেশগুলোকেই বলা হচ্ছে ইকতা। এর পাশাপাশি সুলতানি সাম্রাজ্যের অধীনে ইকতাগুলিতে এবার যারা এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকতেন, কারণ ওই যে ছোট ছোট অঞ্চল বা প্রদেশগুলো সেগুলো পরিচালনা করার জন্য একজন শাসকের প্রয়োজন। তো সেখানে যারা শাসন করতেন বা ওই ইকতাগুলোর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে যারা ছিলেন তারা হচ্ছেন ইকতাদার। তাদেরকে ওই জন্য ইকতার শাসনকর্তাকে বলা হয় ইকতাদার। এরপরে নেক্সট হচ্ছে 12 ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন? দেখো, 1605 থেকে 1627, ঠিক আছে, 1605 থেকে 1627 খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে, এই সময়কালটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে কি হয়েছিল? 12 জন রাজা যারা কিনা স্বাধীনভাবে শাসন পরিচালনা করছিলেন, ঠিক আছে, কোথায় না বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করছিলেন তাদেরকে একত্রে, ওই যে 12 জন ছিল তাই একত্রে তাদেরকে 12 ভূঁইয়া বলা হচ্ছে। এবার তাদের মধ্যে যারা ছিলেন তাদের নামগুলো আমি দিয়ে দিয়েছি, পড়বে। এটা হচ্ছে প্রতাপাদিত্য, চাঁদগাজী, ঈসা খান, মুসা খান, উসমান, এরকম মোট 12 জন ছিল। এই 12 জনের প্রত্যেকটা আলাদা আলাদা অঞ্চলের দায়িত্বে তারা ছিলেন এবং তাদেরকে একত্রে বলা হচ্ছে 12 ভূঁইয়া। এবং বাংলার এই হিন্দু আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্য ইতিহাসে প্রসিদ্ধ। এরা মুঘল মানে এই বাংলার এই 12 জন শাসক মুঘলদের বিরোধী ছিলেন। এর 12 ভূঁইয়াদের নামটা মনে রাখবে এবং 12 ভূঁইয়া বলতে কি বোঝো সেটা হচ্ছে যে জাহাঙ্গীরের রাজত্বকালে যে 12 জন হিন্দু শাসক যারা কিনা
আলাদা আলাদা বিভিন্ন অঞ্চলের দায়িত্বে ছিলেন এবং স্বাধীনভাবে তারা, অর্থাৎ কারো অধীনে থেকে নয়, কোনো একজন সুলতানের অধীনে থেকে নয়, তারা স্বাধীনভাবে এক একটা প্রদেশের নিজস্ব শাসন পরিচালনা করছিলেন। তাদেরকে একত্রে বলা হচ্ছে 12 ভূঁইয়া। নেক্সট, কে কবে দহসালা ব্যবস্থা চালু করেন? না, মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী, একটু আগেই বললাম কে, টোডরমল। এই টোডরমল 1580 খ্রিস্টাব্দে দহসালা বা জাপ্তি প্রথা চালু করেন। আমি বললাম টোডরমল কে ছিলেন, সেখানে বলেছি যে এই দহসালা বা জাপ্তি ব্যবস্থার সাথে যুক্ত। তাহলে এই দহসালা বা কে কবে দহসালা বা জাপ্তি ব্যবস্থা চালু করেন, এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে 2 নম্বরে। কি বলছে? মোগল সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী 1580 খ্রিস্টাব্দে এই দহসালা বা জাপ্তি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় গত 10 বছরের উৎপাদন এবং ফসলের মূল্যের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হতো। মানে একটা অঞ্চলের রাজস্ব সেই অঞ্চলটা থেকে কতটা পরিমাণ আদায় করা হবে তার সেটা নির্ভর করত পূর্ববর্তী 10 বছরের রেকর্ডের উপর। ঠিক আছে, এটি জমি আর এবং এটি একটি হচ্ছে জমি জরিপ এবং উৎপাদনশীলতার উপর ভিত্তি করে রাজস্ব আদায়ের একটা বৈজ্ঞানিক পদ্ধতি। জমি জরিপ মানে জমির মাপঝোপ বা জমির পরীক্ষা নিরীক্ষা করা, যে ওই জমিটা থেকে কতটা পরিমাণ এই বছর রাজস্ব উৎপাদন করানো যায় বা কতটা ফসল, কতটা রাজস্ব সেখান থেকে আদায় করা যায় বা কতটা ফসল সেখানে ফলবে, তার উপরে একটা জমির উপর পরীক্ষা নিরীক্ষা করে, এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এবং যেটাকে আমরা জাপ্তি প্রথা বা জমি পরিমাপ করার একটা প্রথা হিসাবে দেখতে পারি। দহসালা ব্যবস্থা যেটা চালু করছেন আকবর রাজস্ব মন্ত্রী টোডরমল 1580 খ্রিস্টাব্দে। নেক্সট, কে কোথায় কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন? দেখো, সুলতান জালালউদ্দিন খলজি, খলজি বংশের একজন সুলতান, যেমন আলাউদ্দিন খলজি শ্রেষ্ঠ সুলতান, তেমনি সুলতান জালালউদ্দিন খলজি দিল্লির কাছে যমুনা নদীর তীরে এই কিলোঘড়ি আমি প্রাসাদ তৈরি করেছিলেন। এই প্রাসাদগুলো কেন, এগুলো হচ্ছে একটা দুর্গের মতো কাজ করতো। এই প্রাসাদগুলোতে থেকে রাজা নিজেকে একটা সেফ জায়গায় রেখে সেখান থেকে পুরো শাসনটা পরিচালনা করতেন রাজার দরবার থেকে। কারণ পুরনো দিল্লির অভিজাত এবং তুর্কি আমিরদের, ওই যে বললাম যে নিজেকে সেফ জায়গায় রাখার জন্য, ওই জন্যই বলেছে যে অভিজাত এবং তুর্কি আমিরদের, আমির কারা ছিল? আমির বলতে বোঝায় আমির আদমি অর্থাৎ ধনী ব্যক্তি, কিন্তু এখানে আমির বলতে সেটা নয়। আমির শব্দের অর্থটা হচ্ছে ধনী ব্যক্তি, কিন্তু আমির বলতে বোঝায় দিল্লি সুলতানিতে কোনো একজন উচ্চ পদস্থ কর্মচারী বা উচ্চ পদাধিকারী ব্যক্তিদেরকে আমির বলা হতো। তো এই আমিরদের প্রভাব থেকে, তুর্কি আমিরদের প্রভাব থেকে এবং দিল্লির যারা অভিজাত, যারা কিনা অনেক সময় দেখা যেত যে সুলতানের মানে তাদের মত অনুযায়ী সুলতানকে সিংহাসনে বসানো হতো, অভিজাতরা তার পছন্দের ব্যক্তিকে সুলতান হিসাবে সিংহাসনে দিতেন। আবার সেটাই আমরা আবার দেখেছি যে পরবর্তীকালে সেটা সিকান্দার লোদির সময় সেটা কিন্তু ছিল না। সিকান্দার লোদি হচ্ছে নিজে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন, তিনি অভিজাতদেরকে তার সুলতানের নিচে রেখেছিলেন। তো এই অভিজাত এবং তুর্কি আমিরদের প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য জালালউদ্দিন খলজি দিল্লিতে হচ্ছে দিল্লির কাছে যমুনা নদীর তীরে এই কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন এবং নিজের নিরাপত্তা আর নিজে স্বাধীনভাবে শাসন পরিচালনা করার জন্য। কে কোথায় কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন? এরপরে হচ্ছে এগুলো 2 নাম্বার গুলো কমপ্লিট হয়ে গেল, 1 আর 2। এরপরে যেটা আছে 3 আর 5-এর প্রশ্নগুলো। তো এই 3 আর 5-এর প্রশ্নগুলোর মধ্যে 3 নাম্বারের হচ্ছে এবারে 4টে করতে হবে আর 5 নাম্বারের 2টো। তো আমরা সবগুলো এখানে নেই, 3 নাম্বারের 4টে রয়েছে। আবার যখন আমরা নেক্সট ইউনিটটা করব, নেক্সট স্কুলটা করব, তখন এই ইউনিটের যে কোশ্চেনগুলো কমন সেটা আমরা করব না, আবার নতুন কিছু করব, মানে যেটা করানো হয়নি সেটা করব। তাহলে এই এখন 4টে প্রশ্ন করছি। একটা ফার্স্ট হচ্ছে দেখো মনসবদারি ব্যবস্থা, ঠিক আছে? মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো, এটা 3 নাম্বারের প্রশ্নে আছে, টিকা লেখো মনসবদারি ব্যবস্থা, এরকম একটা কিছু প্রশ্নটা আছে। 1 আর 2টা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপর 3টা হচ্ছে মনসবদারি, এটা হচ্ছে 3-এর প্রশ্ন, 3 নাম্বারের প্রশ্ন। মনসবদারি ব্যবস্থা, মনসবদারি প্রথা যেটা কিনা আকবরের সময় সবচেয়ে বেশি ফ্লারিস্ট করেছিল, মানে সবচেয়ে বেশি এটা গুরুত্বপূর্ণ, এটা বিস্তার ঘটেছিল, সেটা হচ্ছে মুঘল সম্রাট আকবর। অ্যাকচুয়ালি মনসব শব্দের অর্থ হচ্ছে একটা র্যাঙ্ক বলতে একটা পদমর্যাদা, ঠিক আছে? এটা একটা প্রশাসনিক পদ, সেটা হচ্ছে মনসব। এবং এই মনসবকে এই এক একটা মনসবের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে হচ্ছে মনসবদার,
ঠিক আছে, মনসব পদের অর্থ হচ্ছে সরকারি পদমর্যাদা। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলির নাম ছিল মনসব, আর এই মনসব পদের অধিকারী যারা ছিলেন, মনসব যাদেরকে দেওয়া হতো, এই মনসব পদমর্যাদাটা যাদেরকে দেওয়া হতো তাদেরকে বলা হতো মনসবদার। সামরিক ব্যবস্থায় মানে এটা হচ্ছে তার সামরিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, সেনা ব্যবস্থা এদের কাজটাই কি ছিল, কাজটা দেখলে বুঝতে পারবে যে এটাকে কেন সামরিক বলা হচ্ছে। সামরিক ব্যবস্থার সাথে দেখো কাজটা হচ্ছে বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, মানে সম্রাট যে মুহূর্তে তার সেনার যুদ্ধের জন্য সেনার প্রয়োজন হবে সেই সময় এই মনসবরা সেই সৈন্যকে সাজিয়ে দেবে। সম্রাটের যখন মানে বাদশার যখন সেনার প্রয়োজন হবে তখন সে সেটাকে তার কাছে উপস্থাপিত করবে। একটা হচ্ছে সৈন্য প্রস্তুত রাখা, তাহলে যে সৈন্য যুদ্ধ বিগ্রহ এগুলো ইতিহাসে কোন দিকের মধ্যে পড়ে, এটা অবশ্যই সামরিক দিকের মধ্যে পড়ে, তাই মনসবদারটাকে একটা সামরিক প্রশাসনিক পদ বলতে পারি। ঠিক আছে, তাহলে বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা, যুদ্ধের সময় সম্রাটকে সৈন্য যোগান দেওয়া, এগুলো হচ্ছে মনসবদারের কাজ, অর্থাৎ পুরোপুরি সৈন্য বাহিনীর সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া, সেনার যোগানের একটি প্রক্রিয়া। কার জন্য যোগানটা দেওয়া হবে, অবশ্যই বাদশাহের জন্য। আর কার সময় এটা চালু হয়েছিল, মুঘল সম্রাট আকবরের সময়, মুঘল বাদশাহ আকবরের সময়। তাছাড়া যুদ্ধের সময় ঘোড়াগুলিকে মনসবদারের মাঝে রেখে পর্যবেক্ষণের জন্য রাজধানীতে হাজির করা হতো। এবং এদেরকে আবার এই যে কাজ করছে এই মানে বাদশাহের হয়ে, তাহলে তাদের তো মান্থলি একটা কিছু স্যালারি টাইপের বা বেতন টাইপের কিছু একটা দিতে হবে। তাহলে সেই বেতনটা দু রকম ভাবে দেওয়া হতো, একটা হচ্ছে নগদ অর্থে দেওয়া হতো, একটা হচ্ছে নগদ অর্থে দেওয়া হতো, আর একটা হচ্ছে জায়গির। জায়গির মানে হচ্ছে জমি, যে সে যত মানে যিনি মনসবদার তিনি যত বছর ওই পদে রয়েছেন তত বছর পর্যন্ত তাকে একটা জমি দেওয়া হলো, যে তিনি ওই জমিটা থেকে এবার চাষ করে সেখান থেকে ফসল ফলিয়ে সেখানে যে রাজস্বটা হবে সেটা সে গ্রহণ করবে। তাহলে তার বেতন দানের যে এই মনসবদারদের বেতন দানের দুটো পদ্ধতি ছিল, একটা হচ্ছে নগদ অর্থে দেওয়া হতো টাকা অর্থে, আর একটা হচ্ছে তোমার জায়গির, জায়গির যেটা জমি, জায়গির দানের মধ্য দিয়ে দেওয়া হতো। দু রকম ভাবে বেতন ডিস্ট্রিবিউট করা হতো। এই নিজেদের বেতন থেকে মনসবদাররা নিজেদের এবং তার অধীনস্থ তার আন্ডারে যে সেনাবাহিনীরা রয়েছে তাদের খরচ তারা চালাতেন এবং সেই সেনাদেরকে প্রস্তুত রাখতেন যুদ্ধের জন্য বাদশাহের যাতে সুবিধা হয়। এর আবার এই পদটার আবার বিভিন্ন স্তরে বিভক্ত ছিল। টোটাল কটা স্তর ছিল, টোটাল 33টা স্তরে বিভক্ত ছিল। সবচেয়ে বড় মনসবদারগুলি রাজ পরিবারের সদস্যদের দেওয়া হতো। আচ্ছা, এর আবার নিয়োগ আর পদমর্যাদাও ছিল, মানে ওই যে বললাম যে যতদিন পর্যন্ত তারা কাজ করবে মনসবদার পদটায় কোনো একজন ব্যক্তিকে মনসবদার হিসাবে নিয়োগ করা হয়েছে এবং সে যতদিন পর্যন্ত সেখানে কাজ করবে তার যে বেতনটা সেটা দু রকম ভাবে দেওয়া হবে। আর এই এবং এই যে এদের নিয়োগ করবে, এদেরকে মনসবদার হিসাবে যে নিয়োগ করবে সেটা কিন্তু বাদশাহের উপর ডিপেন্ডেন্ট ছিল, মানে বাদশাহের অনুযায়ী, মুঘল বাদশার নির্দেশ অনুযায়ী বা মুঘল বাদশার ইচ্ছা অনুযায়ী তাদের নিয়োগ এবং পদোন্নতি, তারা কখন রিটায়ার করবে সেটাও বাদশাহের উপরেই নির্ভর ছিল। তাহলে এটা হচ্ছে মনসবদারি ব্যবস্থা, এটা নিয়ে টিকা লিখতে হবে বা মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো, যে 3 নম্বরের প্রশ্ন আসলে যে মনসবদারি ব্যবস্থাটা কি। এই মনসবদার যাদেরকে দেয়া হতো, এই পদমর্যাদা বা র্যাঙ্কটা যাদেরকে দেয়া হতো তাদেরকে বলা হতো মনসবদার। আর এই মনসবদারদের কাজ কি ছিল এবং তাদেরকে কিভাবে বেতন সার্কুলেট করা হতো, আর এই মনসবদারদের কটা স্তর ছিল এবং তাদের নিয়োগ বা পদোন্নতি কার উপর নির্ভরশীল ছিল সেটা লিখতে হবে। টোটাল 3 নম্বরের টিকা। নেক্সট এটা দেখো, এটা হচ্ছে কোশ্চেনটা এখানে লেখা নেই। আচ্ছা, কোশ্চেনটা এটা, কোশ্চেনটা হচ্ছে যে সুলতান ইলতুৎমিশ যখন সিংহাসনে বসছেন, ইলতুৎমিশ কে ছিল, কুতুবউদ্দিন আইবকের জামাতা, তার কোনো পুত্র বা সন্তান নয়। এটা ছিল তার সিংহাসনে বসার সবচেয়ে বড় সমস্যা। বলছি কেন না, সুলতান ইলতুৎমিশের প্রধান সমস্যা কি ছিল, প্রশ্নটা এটা, তিনি সেই সমস্যাটা সমাধান কিভাবে করেছিলেন। অর্থাৎ ইলতুৎমিশ যখন দিল্লির সিংহাসনে বসলেন প্রথমবার, তখন সিংহাসনে বসার পর তাকে কোন কোন সমস্যাগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছিল একজন শাসক হিসাবে। তো তার ফার্স্ট সেটা হচ্ছে কিছু বিদ্রোহ বা বিদ্রোহ দমন। প্রথমে সিংহাসনে বসেই তাকে তাজউদ্দিন ইলদুজ, এই কুতুবউদ্দিন আইবক তাজ
মোহাম্মদ ঘুরির প্রতিনিধি তাজউদ্দিন ইলদুজ এবং নাসির উদ্দিন কুবাজা ইলতুৎমিশের বিরোধিতা করেছিল এবং এটাকে তিনি কান্টক মুক্ত করেছিলেন, অর্থাৎ তাদের সাথে বিদ্রোহ করে তাদের অঞ্চলগুলো দখল করে দিল্লি সুলতানিকে সেফ রেখেছিলেন। এটা ছিল তার প্রথম সমস্যা, যে তাকে সিংহাসনে বসেই বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল। কার? তাজউদ্দিন ইলদুজ, নাসির উদ্দিন কুবাচা। এরা কারা ছিল? তাজউদ্দিন ইলদুজ আর নাসির উদ্দিন কুবাচা এরা ছিল কারা? এরা হচ্ছে মোহাম্মদ ঘুরির চারজন যে অনুচর ছিল তাদের মধ্যে দুজন। চারজন কে কে ছিল? কুতুবউদ্দিন আইবক, যাকে দিল্লির অধিকার দেওয়া হয়েছিল, তারপর তাজউদ্দিন ইলদুজ, নাসির উদ্দিন কুবাচা, আর বাংলার অধিকার কাকে দেওয়া হয়েছিল? মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজিকে। আচ্ছা, এটা হলো ফার্স্ট সমস্যা, যে সিংহাসনে বসেই তাকে প্রথমেই শাসক হিসাবে শাসন করতে গিয়ে তাকে আগে বিদ্রোহ করে তার যারা বিরোধিতা করছে তাদেরকে আগে সরাতে হচ্ছে। এটা প্রথম। নেক্সট হচ্ছে বাংলার শাসনকর্তা আলীমর্দান এবং রণথম্বর আজমির, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলের যারা শাসক ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। কার বিরুদ্ধে? শুধু দেখো নাসির উদ্দিন কুবাচা বা তাজউদ্দিন ইলদুজি নয়, আলীমর্দান, রণথম্বর, আজমির, গোয়ালিয়র এই প্রভৃতি অঞ্চলের শাসকরাও কিন্তু ইলতুৎমিশের বিরুদ্ধে বিদ্রোহের সম্মুখীন হয়েছিল। তাহলে তাদের সাথে বিদ্রোহ করে পুনরায় হচ্ছে তোমার এই রাজপুত রাজ্যগুলোকে দখল করা, এই যে আলীমর্দানের সাথে বিদ্রোহ করে রাজপুত অঞ্চলগুলোকে দখল করে দিল্লি সুলতানিকে এবং নিজেকে সেফ রাখা তার কাছে একটি চ্যালেঞ্জ হয়ে পড়েছিল। এটা ছিল তাদের প্রথম সমস্যা, যে বিভিন্ন বিদ্রোহের সম্মুখীন হতে হয়, কিন্তু তিনি খুব সাহসিকতা এবং চালাকির সাথে সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। এটা ফার্স্ট। নেক্সট হচ্ছে বৈধতা, সিংহাসনে বৈধতা প্রতিষ্ঠা। ওই যে বললাম যে ইলতুৎমিশ কুতুবউদ্দিনের এর আগের শাসক কে ছিল? দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক। তারপরে কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসছে কে? ইলতুৎমিশ। এই যে ইলতুৎমিশ যে সিংহাসনে বসছে সে কিন্তু কুতুবউদ্দিন আইবকের পুত্র নয়। কেন? মানে সাধারণত কোন একজন সুলতানের যিনি পুত্র থাকবেন এবং যদি দুজন থাকে তার মধ্যে যে বড় থাকবে, জ্যেষ্ঠ সুলতান যিনি থাকবেন, সেই কিন্তু সিংহাসনে বসবে। এটা হচ্ছে বেসিক্যালি নিয়ম। তো এখানে মানে যেহেতু হচ্ছে তোমার কুতুবউদ্দিন আইবকের কোনো ছেলে ছিল না, সেই জন্য তিনি তার জামাই ইলতুৎমিশকে সিংহাসনে বসায়। যে বিষয়টা দিল্লির আমির বা অভিজাতদের একেবারেই সেটা সহ্য হয়নি বা তারা সেটার বিরোধী ছিলেন। ওই জন্য দিল্লির সুলতান হিসাবে তাকে কেউ মেনে নিতে চায়নি। তার সিংহাসনে বসানোর পর এই জন্য বিভিন্ন আমির বা অভিজাতদের বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল ইলতুৎমিশকে, যিনি কিনা 1229 খ্রিস্টাব্দে খলিফার অনুমোদন ক্রমে সিংহাসনে বসেছিলেন। তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার মধ্যে একটা সমস্যা এটা যে তিনি যেহেতু কুতুবউদ্দিন আইবকের পুত্র ছিলেন না, তার জন্য তাকে কেউ পুত্র নয় বলে তিনি যেহেতু জামাতা ছিলেন তাকে কেউ সুলতান হিসাবে গ্রাহ্য বা মান্যতা দিতে চায়নি। নেক্সট হচ্ছে তাকে আরো সমস্যায় পড়তে হয়েছিল। এই সময় তাকে মঙ্গল আক্রমণ, আমি বলছি যে সেই সময় বারংবার বিভিন্ন তুর্কি, আফগান, মঙ্গল এরকম বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণ কিন্তু বারবার হতো। বিশেষত মঙ্গল আক্রমণ ভারতে বহুবার হয়েছে বিভিন্ন মানে শাসকের শাসনকালে। তো এই মঙ্গল আক্রমণ প্রতিরোধও তাকে করতে হয়েছিল। ইলতুৎমিশের রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গলবিদ চেঙ্গিস খা খিবার শাসনকর্তা জালালউদ্দিন বঙ্গবরণীর পশ্চাৎ ধাবন করে ভারত সীমান্তে উপস্থিত হয়েছিল। এই যে চেঙ্গিস খা হচ্ছে জালালউদ্দিন খলজির জালালউদ্দিন বঙ্গবরণীর পিছু করতে করতে ভারতে প্রবেশ করেছিল। ঠিক আছে, জালালউদ্দিন বঙ্গবরণীর সঙ্গে চেঙ্গিস খার বিবাদ ছিল, সেটা যে বঙ্গবরণীর পিছু করতে করতে তিনি ভারত সীমান্তে উপস্থিত হয়েছিল। আর সেই সময় দিল্লিতে শাসন করছিল কে? ইলতুৎমিশ। এবার ইলতুৎমিশ দেখলো যদি আমি চেঙ্গিস খাকে, এবার জালালউদ্দিন এখানে আসার পর জালালউদ্দিন এই ভারতে প্রবেশ করার পর তিনি ইলতুৎমিশের কাছে সাহায্য প্রার্থনা চাইলেন। ঠিক আছে, সাহায্য চাইলেন যে মানে তাকে সেভ করার, সুরক্ষা দেওয়ার, তাকে আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুরোধ করলেন। সেই অনুরোধ করতে তিনি একজন তার দূতকে পাঠিয়েছিলেন। ঠিক আছে, তিনি একজন তার দূতকে পাঠিয়েছিলেন, জালালউদ্দিন বঙ্গবরণী তার একজন দূতকে পাঠিয়েছিলেন ইলতুৎমিশের দরবারে নিজেকে মানে তাকে সাহায্য করার জন্য, তাকে এই চেঙ্গিস খার আক্রমণ থেকে রক্ষা করে তাকে আশ্রয় দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। তখন ইলতুৎমিশ কি করেছিল? ওই খুব সাহসিকতার সাথে
এবং খুব চালাকির সঙ্গে ওই জালালউদ্দিন বঙ্গবরণের যে দূত যাকে পাঠানো হয়েছিল তাকে হত্যা করে দিয়েছিল এবং হত্যা করে বলে পাঠিয়েছিল দিল্লির আবহাওয়া তোমার পক্ষে অনুকূল নয়। এটা জালালউদ্দিন বঙ্গবরণীকে বলেছিল। কেন করেছিল এই কাজটা? তিনি তো তাকে আশ্রয় দিতেই পারতেন জালালউদ্দিন বঙ্গবরণীকে, কিন্তু কেন আশ্রয় দিলেন না? এই জন্যই দিলেন না যে জালালউদ্দিন বঙ্গবরণীকে যদি আশ্রয় দেয় তাহলে চেঙ্গিস খার আক্রমণ থেকে তিনি দিল্লি সুলতানিকে বাঁচাতে পারবেন না। জালালউদ্দিন বঙ্গবরণীকে যে আশ্রয় দিবে চেঙ্গিস খা তো তাকেও আক্রমণ করবে, মানে ইলতুৎমিশকেও আক্রমণ করবে। ইলতুৎমিশকে আক্রমণ করা মানে দিল্লি সুলতানের ক্ষতিগ্রস্ত হওয়া। তাহলে দিল্লি সুলতানিকে সুরক্ষা রাখার জন্য তিনি দেখলেন যে বঙ্গবরণীকে আমার সাম্রাজ্যে বা আমার রাজ্যে আশ্রয় দেওয়া যাবে না, ওই জন্য তিনি তার দূতকে হত্যা করলেন। হত্যা করে বলে পাঠালেন দিল্লির আবহাওয়া তোমার পক্ষে অনুকূল নয়, তুমি যত শীঘ্র সম্ভব এখান থেকে ফিরে যাও। এবং জালালউদ্দিন বঙ্গবরণী ফিরে গেলেন এবং তার পিছু পিছু চেঙ্গিস খাও চলে গেলেন। সুতরাং দিল্লি সুলতানি এই মঙ্গল আক্রমণ চেঙ্গিস খার থেকে রক্ষা পেয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মঙ্গল আক্রমণ। আর আরেকটা আছে আরেকটা পয়েন্ট আছে দিল্লি সুলতানিতে রাজবংশ প্রতিষ্ঠা। বলছে ইলতুৎমিশের উত্তরাধিকার সিংহাসন পায়নি, যে বললাম যে তার পুত্র ছিল না, যে কারণে উত্তরসূরি হিসাবে তিনি তার এই যে ইলতুৎমিশ উত্তরাধিকার সূত্রে সিংহাসন পায়নি। উত্তরাধিকার সূত্রে তো পায়নি, কারণ কুতুবউদ্দিন আইবক তো তার মানে কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশের পিতা তো ছিল না কুতুবউদ্দিন আইবক। তাহলে সেই জন্য হচ্ছে ইলতুৎমিশ উত্তরাধিকার সূত্রে যেহেতু সিংহাসন পায়নি, সুতরাং তুমি এই উত্তরাধিকারীর যোগ্য নয়, এই জন্য মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা যাতে সিংহাসনে বসতে পারে ওই জন্য তার সুযোগ তিনি তার সুযোগ্য কন্যা রাজিয়াকে পরবর্তীকালে সুলতান হিসাবে মনোনীত করলেন। কারণ ইলতুৎমিশের যারা দুজন পুত্র ছিল তারা আবার ছিল সিংহাসনে বসার জন্য অযোগ্য। কেন? কারণ তারা শাসক হিসাবে তার মধ্যে যে শাসন করার যে দক্ষতা বা ক্যাপাসিটি থাকা দরকার সেটা তাদের মধ্যে ছিল না। তাহলে তার একজন কন্যা ছিল যে কিনা রাজিয়া। এই রাজিয়াকে তিনি কন্যা হওয়া সত্ত্বেও দিল্লি সুলতানের একমাত্র হচ্ছে সুলতান মানে সুলতানা বলা উচিত, কিন্তু তাকে সুলতান বলা হয়। সেটা কেন বলা হয় বলছি। তো এই দিল্লি সুলতানের একমাত্র মহিলা শাসক হচ্ছে রাজিয়াকে সিংহাসনে বসানো হয়েছিল। আচ্ছা, রাজিয়াকে সুলতানা বলা হবে না, রাজিয়াকে যদি মানে তোমার কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে যেমন সুলতান বলা হচ্ছে, তাহলে রাজিয়াকে তো স্বাভাবিকভাবে সুলতানা বলতে পারি। কিন্তু সুলতানা কেন বলা হবে না? কারণ সুলতানা মানে হচ্ছে সুলতানের স্ত্রী, আর রাজিয়া তো সুলতানের স্ত্রী ছিল না, ইলতুৎমিশের কন্যা ছিল। এবং এই জন্য তাকে সুলতানা না বলে মানে সুলতান না বলে সুলতানা বলা হয়। ঠিক আছে, সরি, সুলতানা না বলে সুলতান বলা হয়। তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা যাতে সিংহাসনে, আচ্ছা এতদিন পর্যন্ত যে কুতুবউদ্দিন আইবকের পর তার তো উত্তরাধিকার সূত্রে ইলতুৎমিশ সিংহাসনে বসেনি। তাহলে এবার যাতে এই সময় থেকে মানে 1229-এর পর থেকে অর্থাৎ ইলতুৎমিশের সময়কাল থেকে এর পরবর্তী কাল থেকে যারা বংশ পরম্পরায় যাতে সিংহাসনে বসতে পারে তার প্রথাটা কিন্তু ইলতুৎমিশই চালু করে যান। তিনি তার অযোগ্য পুত্রদের বদলে তার কন্যা রাজিয়াকেই দিয়ে যান। তিনি কিন্তু অন্য কোনো সুযোগ্য ব্যক্তিকে দেননি যারা কিনা তার উত্তরাধিকারী ছিলেন না। তিনি এমন একজনকে দিয়ে গেলেন যে কিনা তার উত্তরাধিকারী ছিল, সেটা হচ্ছে তার কন্যা রাজিয়া। তাহলে রাজিয়া সিংহাসন আরোহণের পর তাকে কোন কোন সমস্যাগুলোর রাজিয়া সিংহাসন আরোহণের পর দিল্লি সুলতানিতে তাকে কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছিল সেটা হচ্ছে বললাম। একটা হচ্ছে তাকে প্রথমে বিদ্রোহের দমনের জন্য তাকে প্রস্তুতি নিতে হয়েছিল, প্রথমেই তাকে সিংহাসনে বসে বিভিন্ন বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল। নেক্সট হচ্ছে তিনি যেহেতু কারো পুত্র ছিলেন না সেটাও একটা সমস্যা। দিল্লির তুর্কিরা, আমিররা, অভিজাতরা তার বিরোধী ছিলেন যেহেতু তার বংশ পরম্পরায় সিংহাসনে বসেননি। এবং ওই যে বঙ্গবরণী চেঙ্গিস খার আক্রমণ থেকে দিল্লি সুলতানিকে তিনি রক্ষা করতে পেরেছিলেন, এটাও তাকে এই আক্রমণটাও প্রতিরোধ করতে হয়েছিল। আর রাজবংশ প্রতিষ্ঠা দিল্লি সুলতানিতে এরপর বংশ পরম্পরায় যাতে রাজবংশ প্রতিষ্ঠিত হতে পারে, বংশ পরম্পরায় শাসন ক্ষমতা চলতে পারে, তার একটা ধারাবাহিকতা তিনি চালু করে দিয়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আছে সুলহ-ই কুল বা দ্বীন ইলাহি কি? সুল-ই কুল বা দ্বীন ইলাহি কি? দেখো, সুল-ই কুল বলতে বোঝায় এটা হচ্ছে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, সেটাকে বলছে সুল-ই কুল, সুলহ-ই কুল।
এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্ম মত গড়ে তোলেন, যেটা হচ্ছে দিন ইলাহি নামে পরিচিত। সুলিকুল হচ্ছে একটা আদর্শ, যার ভিত্তিতে দিন ইলাহি নামে একটি ধর্ম মত গড়ে তোলেন। সুলিকুলের আদর্শ কি বলেছে দেখো, মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর, মানে সমস্ত গোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শান্তিপূর্ণ অবস্থান, সেখানে কোনোরূপ দ্বন্দ্ব বিবাদের কোনো স্থান নেই। এটা তিনি এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের এই একটি আদর্শ। মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ হিসাবে বিভিন্ন গোষ্ঠীর মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহযোগিতা সহাবস্থান, এটা ছিল ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা একটি লক্ষ্য। মুঘল বংশের শ্রেষ্ঠ এটা কার সময় ছিল? অবশ্যই মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের সময়। আকবরের সময় আকবর এটা প্রবর্তন করেছিলেন এই সুলিকুল আদর্শের ভিত্তিতে দিন ই এলাহি ধর্মমত, অর্থাৎ সকল ধর্মের মানুষ সমান, সকল ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, একত্রে মিলেমিশে থাকা, সেখানে কোনরূপ ধার্মিক দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্বের কোনো স্থান থাকবে না, বিশেষত ধার্মিক দ্বন্দ্বের নয়। আচ্ছা, এর আদর্শ কি ছিল? মানে এই সুলিকুলের আদর্শ কি ছিল, এর ভিত্তিটা বা নীতি কি ছিল? বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, প্রজাদের সাথে পিতৃসুলভ আচরণ করবে, আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো পক্ষপাতিত্ব করবে না। ঠিক আছে, নেক্সট। তাহলে এটা হচ্ছে সুলিকুল বা দিন ই ইলাহি বলতে কি বোঝো, এটা পড়বে। তারপর হচ্ছে সুলতান ফিরোজ শাহ তুগলকের, এটা একটা বড় প্রশ্ন, আমাদের 3 নম্বরের প্রশ্নগুলো, হ্যাঁ 3 নম্বরের প্রশ্ন শেষ হলো। এরপর হচ্ছে 3 নম্বরের 4টে করতে হয়েছিল, 4টে বললাম। এরপর হচ্ছে 5 নম্বরের 2টো প্রশ্ন আমরা করব। তো এই 5 নম্বরের ফার্স্ট ইউনিট থেকে, মানে ইউনিট নয় সরি, ফার্স্ট মডেলটা থেকে আমি 2টো প্রশ্ন এখানে দিচ্ছি সোজা। সেটা হচ্ছে যে সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী। জনহিতকর কার্যাবলী মানে কি বোঝায়? জন মানে হচ্ছে এখানে জনগণ বা প্রজাবর্গ, আর হিতকর মানে হিত করা, মানে কারো ভালো করা, অর্থাৎ জনগণের ভালোর জন্য যে সমস্ত কাজগুলো করা হতো সেটাকে বলা হচ্ছে জনহিতকর কার্যাবলী। সুলতান মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তার ছেলে ফিরোজ শাহ তুগলক দিল্লির সিংহাসন লাভ করে কত? 1351 খ্রিস্টাব্দে। ফিরোজ শাহ তুগলক হচ্ছে দিল্লির তুগলক বংশের একজন সুলতান। ফিরোজ শাহ তুগলক জনগণের কল্যাণের জন্য ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, অর্থাৎ প্রজাবর্গের কথা ভেবে তিনি বিভিন্ন কিছু করেছিলেন। যেমন হচ্ছে বর্তমানে কোনো নেতা বা নেত্রী বা কোনো একটা বিশেষ পদের অধিকারী, তাদেরকে কেন করা হয়? যে তারা জনগণের স্বার্থে, জনগণের ভালোর জন্য বিভিন্ন বিষয়ের উপর কাজ করবে। কি রকম? সেটা কোনো সামাজিক কাজ হতে পারে, কোনো চিকিৎসা সংক্রান্ত কাজ হতে পারে, কোনো কিছু নতুন করে সংস্কার করা হতে পারে, সেই ধরনের কিছু কাজ একইভাবে এখানে ফিরোজ শাহ তুগলকও করেছিলেন। কি কি কাজগুলো করেছিলেন দেখো। ফার্স্ট হচ্ছে বেকার সমস্যা। বেকার সমস্যা মেটানোর জন্য দিল্লিতে কর্মনিয়োগ, বলছে তিনি বেকার সমস্যা সমাধানের জন্য দিল্লিতে একটি কর্মনিয়োগ কেন্দ্র খুলেছিলেন, যেখানে বেকার যুবকদের তালিকা পেশ করে তাদেরকে কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় তার প্রস্তুতি নেওয়া, এটা তিনি প্রথম করেছিলেন। নেক্সট কি করেছিলেন? তিনি দরিদ্র ব্যক্তিরা, যারা কিনা দরিদ্র, অনাথ, শিশুরা, বিধবা মহিলারা এবং বিভিন্ন মুসলমান ফকিররা, যারা কিনা মানে আর্থিকভাবে কমজোর বা পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর মধ্যে পড়ছে, যারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেওয়ানি খয়রাত নামে একটি দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে তাদেরকে, এই সমস্ত দরিদ্র, অনাথ, বিধবা, মুসলমান ফকিরদের সাহায্য করা হতো। আর কি করেছিলেন? ওই যে বললাম চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে, তিনি দরিদ্রদেরকে নিখরচায় মানে কোন রকম মূল্য ছাড়া চিকিৎসার জন্য দিল্লিতে দারুল সাফা নামে একটি চিকিৎসালয় স্থাপন করেছিলেন। দারুল সাফা, এখানে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হতো, যেমন বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে দেওয়া হয়, দরিদ্রদের চিকিৎসার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করা হয়, ঠিক একইভাবে সেটা এখানেও করা হতো। নেক্সট, আর কি করেছিল তিনি? দেওয়ানি ইস্তিহাক, এই যে যখন লিখবে, শুধু হচ্ছে একটি দরিদ্রের জন্য একটি দপ্তর প্রতিষ্ঠা করে এটা লিখলে হবে না, এই দপ্তরগুলোর নামগুলো কিন্তু দিতে হবে। যেমন দরিদ্র ব্যক্তিদের সাহায্যের জন্য, বা শর্ট কোশ্চেনে আসতে পারে ঘুরিয়ে, যে ফিরোজ শাহ তুগলক দরিদ্র ব্যক্তিদের সাহায্যের জন্য কি দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে কি হবে? দেওয়ানি খয়রাত নামে একটি দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। চিকিৎসার জন্য তিনি কোন দপ্তরটা রেখেছিলেন? দার উল সাফা নামে একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন। আর কি? দেওয়ানি ইস্তিহাক নামে
দেওয়ানি ইস্তিহক নামে সরকারি বিভাগে তৈরি যোগ্য ব্যক্তিদের অর্থ সাহায্য করতেন তিনি। এই দপ্তর থেকে প্রতি বছর 4200 জন ব্যক্তি 36 লক্ষ টাকা সাহায্য পেতেন। অর্থাৎ সরকারি বিভাগে যোগ্য ব্যক্তি, অর্থাৎ ওই যে বৃত্তি প্রদান, ধরো পড়াশোনা করে তোমার একটা স্কলারশিপ পেলে, যে তুমি আর্থিকভাবে পিছিয়ে পড়েছো, তুমি আগে পড়াশোনার জন্য কিছু করতে পারবে না, তাই সরকার থেকে তোমাকে একটা অনুদান বা সাহায্য দেওয়া হলো যাতে তোমার পড়াশোনাটা তুমি কন্টিনিউ করতে পারো, অর্থের জন্য সেটা যেন বাধা না হয়ে দাঁড়ায়। তাই সেভাবে যোগ্য ব্যক্তি যারা ছিল তাদের কোনোরূপ যাতে সমস্যা না হয় সেই জন্য একটা বৃত্তি বা একটা সাহায্য বা অনুদান বলতে পারো, সেরকম 4200 জন ব্যক্তিকে 36 লক্ষ টাকা টোটাল সাহায্য পেতেন। আর ওই সরকারি বিভাগটার নাম কি ছিল, এই প্রত্যেকটা বিভাগগুলোর নাম মনে রাখবে, দেওয়ানি ইস্তিহক। এরপরে হচ্ছে শিক্ষার জন্য, শিক্ষার বিস্তারের জন্য তিনি বিভিন্ন মক্তব বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে 300 সংস্কৃত পুঁথি ফার্সি ভাষায় অনুবাদ করিয়েছিলেন। ফার্সি পণ্ডিতদেরকে দিয়ে 300 ফার্সি পুঁথি তিনি অনুবাদ করিয়েছিলেন ফার্সি ভাষায়, কারণ সেই সময় তার সরকারি ভাষা তো ফার্সি ছিল না, তাহলে হচ্ছে ফার্সি ভাষায় ওই সংস্কৃত পুঁথিগুলোকে ফার্সিতে অনুবাদ করিয়েছিলেন যাতে ওই সরকারি বিভাগে বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম করার জন্য তাদের কোনোরূপ সমস্যার সম্মুখীন হতে না হয়। ঠিক আছে, শিক্ষা বিস্তারের জন্য এছাড়াও বিভিন্ন মক্তব বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আর কি করেছিলেন, আরো বেশ কিছুগুলো কাজ করেছিলেন, যেমন ধরো পতিত জমিকে কৃষির উপযোগী করে তোলা, জলসেচ বা পানীয় জলের সুবিধার জন্য 50টি বাঁধ তৈরি করা, বিভিন্ন পুষ্করিণী নির্মাণে, যে 100টি চিকিৎসালয়, 40টি মসজিদ, 200টি শহর, অসংখ্য বাগান, এগুলো আরো অন্যান্য কাজের মধ্যে, এটাকে অন্যান্য কাজগুলো তুমি পয়েন্ট করে লিখতে পারো। ঠিক আছে, তাহলে অন্যান্য আর এছাড়াও হচ্ছে ফিরোজ শাহ তুগলক এই 37 বছরের রাজত্বকালে, টোটাল তার 37 বছরের রাজত্বকালে জনগণের সুখ ও শান্তি অতিবাহিত করেছিলেন। মানে জনগণের যেটাতে, প্রজাবর্গের যেটাতে সুবিধা হবে, প্রজাবর্গ যেটাতে মানে সাহায্য পাবে, তাদের জীবনযাপন করাটা আরো বেশি সহজ পদ্ধতিতে কিভাবে করা যায়, তার জন্য একটা শাসক হিসাবে তার যা কর্তব্য বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য যতটা সম্ভব সেটা তিনি করেছিলেন, তার জন্য তাকে জনদরদি বলা হচ্ছে। তো এই জন্য 37 বছরের রাজত্বকালে জনগণের সুখ শান্তিতে সবাই অতিবাহিত করেছিল, কারণ তিনি মানুষকে সাহায্য করতেন, মানুষের সুবিধার কথা ভেবে নিজেকে আগে এগিয়ে দিতেন। আচ্ছা, লাস্ট এটা হচ্ছে তাহলে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী কি কি গুলো তিনি করেছিলেন জনগণের কল্যাণের জন্য। এরপর নেক্সট হচ্ছে এটার প্রশ্নটা হচ্ছে এটার প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কেন বলা হয়, পাগলা রাজা হিসাবে কেন আখ্যা দেওয়া হয়? পাগলা রাজা বলা হয় কেন? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন, এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটা, যে পাগলা রাজা কেন বলা হচ্ছে, দেখো পাগলা রাজা পাগলা রাজা কেন বলা হচ্ছে, পাগলা বলা মানে হচ্ছে সে মানসিকভাবে স্টেবল নয়, এরকম ব্যক্তিকে আমরা পাগল বলে থাকি। তাহলে একজন সুলতান, ঠিক আছে, তুগলক বংশের একজন গুরুত্বপূর্ণ সুলতান মোহাম্মদ বিন তুগলক, তাহলে একজন শাসক যিনি কিনা পুরো সাম্রাজ্যটা পরিচালনা করছেন, তাকে কিভাবে আমরা এই রকম একটা শব্দ দ্বারা পরিচয় দিতে পারি, বা এরকম খেতাব তাকে কেন দিই, এরকম ভাবে তাকে কেন বলি, তার কারণ কি,
কারণ হচ্ছে মোহাম্মদ বিন তুগলক এমন একজন শাসক ছিলেন, তিনি হচ্ছে খুব চটজলদি হঠকারিতায় কাজ করতেন। তিনি এখনই যে সিদ্ধান্তটা নিলেন, সেই সিদ্ধান্তটা একটু পরেই তিনি ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতেন, কিন্তু সেটা সঠিকভাবে কি করে অ্যাপ্লাই করা হবে, সিদ্ধান্তটার অ্যাপ্লিকেশনটা, কাজটা কিভাবে হবে, তার জন্য যে তার পূর্ববর্তী যে একটা প্রস্তুতি, তার জন্য তার পূর্ববর্তী যে একটা মানে ছক তৈরি করা, একটা নিয়ম বা রুটিন তৈরি করা, যেটা কিভাবে কাজটাকে ইমপ্লিমেন্ট করা যায়, হ্যাঁ, এটাকে অ্যাপ্লাই কিভাবে করা যায়, তার জন্য তিনি কোনো প্রস্তুতি নিতেন না। ওই জন্য তিনি তার যতগুলো ভালো সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, যা কিছু তিনি করেছিলেন, সেটা শেষ পর্যন্ত বিফলে চলে যেত। কিরকম? তিনি দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করেছিলেন। ফার্স্ট হচ্ছে এটা, দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি কি করেছিলেন, লেখাটা একটু এরকম উঠিয়ে আছে পেজটা, ঠিক আছে, কিন্তু বোঝা যাবে, বুঝতে পারবে। দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, মোহাম্মদ বিন তুগলক বাড়তি কর সংগ্রহের জন্য, মানে অতিরিক্ত কর সংগ্রহের জন্য দোয়াব অঞ্চলের রাজস্বের হার বৃদ্ধি করেছিলেন। অনাবৃষ্টির ফলে শস্যের ক্ষতি হলে প্রজারা বাড়তি কর দিতে ব্যর্থ হতো এবং সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করত। কি হতো? হঠাৎ করে তিনি মনে করলেন এই অঞ্চল থেকে আমি যে পরিমাণ কর আগে ধার্য করেছিলাম, এই অঞ্চল থেকে যে পরিমাণ রাজস্ব আমার কোষাগারে আসতো, সেটা আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে সেটা আমি আরো বেশি করব, মানে রাজস্বের হারটাকে আমি বৃদ্ধি করবো, যে অঞ্চল থেকে আগে যতটা রাজস্ব দেওয়া হতো এখন সেটা আমরা বেশি পরিমাণে নেবো, এটা তিনি হঠাৎ করেই ভাবলেন। এবার এটা ভাবলেন না যে কোনো সময় সেখানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই অঞ্চলে কৃষকরা সেই বছর সেই অঞ্চলে ফসল ফলাতে অক্ষম থাকে, বা যতটা পরিমাণ রাজস্ব তিনি চেয়েছেন সেটা দিতে না পারে, তার জন্য তার কোনো প্রস্তুতি ছিল না। তাহলে স্বাভাবিকভাবেই যদি কোনো বছর, এই যে বলেছে অনাবৃষ্টির কারণে কোনো বছর বৃষ্টি না হওয়ায় সেখানে ভালো মতো যদি ফসল না হয়েছে, তখন তখন কি হতো, তখন হচ্ছে সুলতানরা ফসল দিতে পারতো না, সরি কৃষকরা ফসল দিতে পারতো না, কিন্তু সুলতানের তো অতটা পরিমাণে ফসল দরকার ছিল, তাদেরকে দিতে বাধ্য করা হতো। তাহলে স্বাভাবিকভাবেই সুলতানের প্রতি ওই সমস্ত কৃষকদের একটা ক্ষোভের সৃষ্টি হতো। ওই জন্য শেষ পর্যন্ত, এটা কিন্তু তিনি প্রথমে বুঝতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত সুলতান নিজের ভুল বুঝতে পেরে বাড়তি কর মুকুব করে দেন, মানে রাজস্ব যেটা এক্সট্রা নেওয়া হতো সেটা পুনরায় আবার যেটা চালু করেছিলেন সেটা আবার বন্ধ করে দিলেন। এরপর হচ্ছে শস্যের ক্ষতি, শস্য হানি হওয়ার কারণে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। এবার কোনো বছর হয়তো এবার এবার তিনি প্রজাদের জন্য ভাবছেন, এবার তিনি কৃষকদের জন্য ভাবছেন। প্রথমে তিনি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত ছাড়াই তিনি করটা বাড়িয়ে দিলেন, কিন্তু তাতে যে প্রজাদের সমস্যা যখন হলো, তারা যখন সমস্যার সম্মুখীন হলো, তখন ঘুরে গিয়ে আবার তিনি করটাকে মুকুব করলেন। আর তিনি প্রজাদের সমস্যার কথা ভেবে তাদেরকে এক্সট্রা সাহায্য করার জন্য, অনুদান দেওয়ার জন্য বাড়তে, মানে ক্ষতিপূরণ কোনো অঞ্চলে, সেই বছর যদি ওই অঞ্চলে মানে চাষের খুব ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে কৃষকদের অবস্থা স্বাভাবিকভাবেই মানে নর্মালি থাকবে না, সেখানে তারাও ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করলেন। অর্থাৎ তিনি হঠাৎ করে মনে করলেন যে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করা যায়, করে দিলেন। করার পর সেটা যখন সঠিকভাবে হলো না, কৃষকরা সুলতানের উপর ক্ষুব্ধ হলেন, হ্যাঁ, বাড়তি কর রাজস্বের সম্মুখীন, বাড়তি কর দিতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হলো, তখন পুনরায় আবার ঘুরে গিয়ে সেটাকে চেঞ্জ করে দিল। ঠিক একইভাবে পরেরটা কি করেছিল দেখো, রাজধানী রাজধানী স্থানান্তর করেছিল, ঠিক আছে, রাজধানী স্থানান্তর করেছিল। রাজধানী দিল্লি থেকে রাজধানী তিনি দৌলতাবাদে স্থানান্তর করেছিল, ঠিক আছে। দৌলতাবাদ, দিল্লির অধিবাসীরা বিরোধিতা, মঙ্গল রাতির আক্রমণ থেকে রক্ষা, দাক্ষিণাত্যের নবজীবিত অঞ্চলগুলির নিয়ন্ত্রণ থেকে মোহাম্মদ বিন তুগলক নিজেকে দেবগিরি, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন এবং দেবগিরির নতুন নাম রাখেন দৌলতাবাদ। তাহলে হঠাৎ করেই মনে করলেন যে রাজধানী পরিবর্তন করতে হবে। কেন না, বহিঃশত্রুর আক্রমণ থেকে বারংবার বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দিল্লির জনগণ ওই দৌলতাবাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ দেবগিরির যে প্রাকৃতিক সৌন্দর্য বা ভৌগোলিক অবস্থানটার কারণে সেখানে মানুষ অনেক বেশি সুখী থাকবে, সেফ থাকবে, এটা ভেবে ভালো লাগবে, তার প্রজাদের ভালো লাগবে সেখানে, সেটা ভেবে তিনি মনে করলেন, হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এবার দিল্লি থেকে আর শাসন পরিচালনা করব না, এবার তার রাজধানী দিল্লি থেকে চলে যাবে দেবগিরি, অর্থাৎ দৌলতাবাদে, ঠিক আছে। তো এই দৌলতাবাদে তিনি রাজধানী স্থানান্তর করে নিলেন, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে তার সিদ্ধান্ত যখনই, আজ এখনই সিদ্ধান্ত এখনই কাজ,
পরের দিনই তিনি তার সমস্ত প্রজাবর্গকে নিয়ে হাস্য কৌতুক ভাবে সেই দিল্লি থেকে দেবগিরির যে দূরত্ব ছিল সেটা প্রায় মনে হয় ওই 750 700-র কাছাকাছি, 700 মাইলের কাছাকাছি দূরত্ব ছিল। এবার সেই 700 মাইল পথ তারা পায়ে হেঁটেই যাত্রা শুরু করলেন। রাজা সঙ্গে প্রজাবর্গ, সৈনিকরা সমস্ত যাত্রা শুরু করলেন দিল্লি থেকে দৌলতাবাদে। এবার এতটা পথ অতিক্রান্ত করতে গিয়ে দেখা গেল মাঝপথেই বহু মানুষ অসুস্থ হয়ে মারা গেলেন, বহু সৈনিক আর যেতেই পারলেন না, তারা অসুস্থ হয়ে মারা গেলেন। অনেকে ফিরে আসলেন, অনেকে রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন, কারণ কখনোই সম্ভব নয় এতটা পথ পায়ে হেঁটে অতিবাহিত করে সেখানে পৌঁছানো। তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী করব, সেখানে মানুষ সেফ থাকবে, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার প্রজাদের ভালো লাগবে। এবং বলার পর সেটা কিভাবে তাদেরকে ট্রান্সফার করতে হবে তার কোনো সিদ্ধান্ত না নিয়ে পরের দিনই তিনি দিল্লি থেকে দৌলতাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং সেই রওনাটাই হয়ে উঠলো তাকে এই পাগলা রাজা আখ্যান দেওয়ার একটা কারণ। নেক্সট কি, তামার মুদ্রা প্রচলন। সেই মোহাম্মদ বিন তুগলকের সময়ে রাজত্বকালে তামার মুদ্রার খুব সোনার রূপার মুদ্রার ঘাটতি দেখা দিয়েছিল। তার যে শাসনকাল, তার শাসনকালে সেই সময়টাতে পার্টিকুলারলি রূপার ক্রাইসিস চলছিল, রূপার মানে যে ধাতুর ঘাটতি দেখা দিয়েছিল। তো তখন তিনি কি মনে করলেন যে যেহেতু রূপার ঘাটতি রয়েছে, তাহলে আমি আমার সাম্রাজ্যে বা আমার রাজ্যে তামার মুদ্রা প্রচলন করব। তো যেই বলেছেন তিনি তামার মুদ্রা প্রচলন করব, ওই যে বললাম যে তার কাজ যখনই, মানে তার সিদ্ধান্ত যখনই, তার একটু পরেই তার কাজ, কিন্তু সেটা কিভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে তার কোনো পরিকল্পনা না করেই তিনি কাজে নেমে যেতেন। ঠিক আছে, তাহলে তিনি মোহাম্মদ বিন তুগলক মূল্যবান ধাতু সোনা রূপার ঘাটতি মেটাতে তার রাজ্যে তামার মুদ্রা প্রচলন করলেন। এবার তামার মুদ্রা প্রচলন করার ফলে দুটো সমস্যা হলো। এক নম্বর, তামার মুদ্রা প্রচলন যখন তিনি করলেন তখন সেই মানে কি বলবো, হ্যাঁ, তামার মুদ্রার জাল যাতে না, যখন একটা কিছু চালু করছে, মানে যে নোট বা নতুন যেটা আসছে, যেটা যাতে মানে বাজারে সেটা যাতে জাল না হয়ে যায় তার জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে হয়, কিন্তু সেটা যাতে জাল না হয়ে যায় তার কোনো ব্যবস্থা না নিয়ে তামার মুদ্রাটা চালু করলেন। এবার কোনটা আসল তামার মুদ্রা, নকল তামার মুদ্রায় বাজার ছেয়ে গেল নকল তামার মুদ্রায়। এরপরে ওই আসল নকল চিনতে আর পারা গেল না, দুটো মিশে গেল। তাহলে তার যে মুদ্রা জারি করাটা এটা একেবারে মানে বিফলে চলে গেল। আর এর পাশাপাশি আরেকটা সমস্যা ছিল যে এই তামার মুদ্রার যে মান সেটা অবশ্যই সোনা রূপার মুদ্রার থেকে কম। তাহলে বাকি তার অঞ্চল বাদ দিয়ে তার অঞ্চলের যারা বণিক বা ব্যবসায়ীরা কেউ তামার মুদ্রা গ্রহণ করতে চাইলো না। কেন? কারণ তারা সেগুলো দিয়ে ব্যবসা করতে পারবে না অন্য দেশের সঙ্গে, অন্য রাজ্যের সাথে। কারণ অন্য রাজ্যের বণিক বা ব্যবসায়ীরা কিন্তু এটা গ্রহণ করবে না, কারণ সেটা সোনা বা রূপার মুদ্রার দামটা বেশি, সেটা তারা তার মানটা বেশি, সেটা তারা নেবে। তারা তামার মুদ্রা দিয়ে সেই জিনিসটার অদল বদল তারা কখনোই করবে না। তাহলে তার বণিক মানে তার রাজ্যের বণিক বা ব্যবসায়ীরাই তার এই মুদ্রা নিতে চাইলো না, তার এই তামার মুদ্রা নিতে চাইলো না। এজন্য কি হলো, পুনরায় ঘুরে আবার হচ্ছে তাকে কি করতে হলো, সেই সোনা রূপার মুদ্রায় জারি করতে হলো, তামার মুদ্রা মার্কেট থেকে তুলে নিতে হলো, বাজার থেকে তুলে নিতে হলো বণিকদের ব্যবসায়ীদের সুবিধার্থে। এবং যেহেতু আরো একটা বিষয় যে জাল হয়ে গিয়েছিল, আসল নকল দুটোই মিশে গিয়েছিল, ফলে আসল নকলের মিশে যাওয়ার পরে সেটা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। বণিকরা বুঝতে পারছিল না যে কোনটা কিভাবে তারা কাজে লাগাবে, কোনটা আসল কোনটা নকল। তাহলে সেই জন্য পুনরায় ঘুরে তৈরি করতে হলো। তাহলে তার এরকম হঠকারিতা জনিত কাজগুলো, যে হঠাৎ করে এক্ষুনি একটা সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে কোনো রকম কোনো পরিকল্পনা না করে চট জলদি সেটা চালু করে দেওয়ার যে বিষয়টা, তার জন্যই এই একজন শাসককে, দিল্লি সুলতানের মতো একটা শাসককে তাকে এরকম একটা নামে পাগলা রাজা বলে আখ্যান দেওয়া হচ্ছে, যেটাকে ইতিহাসের ভাষায় তুগলকি কাণ্ড কারখানাও বলে। অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে আসে, মোহাম্মদ বিন তুগলকের তুগলকি কাণ্ড কারখানা, এই যে কাণ্ড কারখানাগুলো তিনি করছেন তার বিবরণ দাও। একটা হচ্ছে হঠাৎ করে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করে দিচ্ছে, পুনরায় ঘুরে কৃষকদেরকে আবার সাহায্য দিতে হচ্ছে। তার রাজ্যে তামার মুদ্রা সোনা রূপার মুদ্রার ঘাটতি মেটানোর জন্য তামার মুদ্রা জারি করে দিচ্ছে, কিন্তু সেটার পরবর্তীকালে সেটা কি সমস্যা হতে পারে সেটা না ভেবেই করে ফেলছে। এছাড়াও আর কি করছে, হঠাৎ করে, এটা সব থেকে বেশি হাস্য কৌতুক, সেটা হচ্ছে যিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করার পরিকল্পনা নিচ্ছেন, কিন্তু
পরের দিনই সকালে দিল্লি থেকে দৌলতাবাদের মতো 700 মাইল পথ তিনি পায়ে হেঁটে অতিক্রান্ত করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে রাস্তায় মাঝপথে বহু মানুষ এবং বহু সৈনিক অসুস্থ হয়ে মারা যাচ্ছে এবং কেউ আর শেষ পর্যন্ত দৌলতাবাদে পৌঁছাতে পারেনি এবং রাজার সঙ্গে রাজাকেও পুনরায় আবার ফিরে আসতে হয়েছিল। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। তো দুটো 5 নাম্বার, 4টে 3 নাম্বার, আর বাকি 1 আর 2 শর্ট কোশ্চেন গুলো আমি আলোচনা করলাম। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিয়ে অবশ্যই পড়বে, রিভিশন করবে। টেক্সট বইটা অবশ্যই পড়বে, যাই পড়ো না কেন টেক্সট বইটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টেক্সটটা অবশ্যই পড়বে। টেক্সটের পাশাপাশি যেটা এখান থেকে কোশ্চেন্স গুলো নিয়ে তোমরা পড়বে, এগুলো নোট ডাউন করে খাতায় পড়বে, ঠিক আছে? এখানে শেষ হচ্ছে 2 নাম্বারের প্রশ্নগুলো, আর এখান থেকে স্টার্ট হচ্ছে মনসবদারি ব্যবস্থা থেকে স্টার্ট হচ্ছে তোমার 3 নাম্বারের গুলো, 4টে 3 নাম্বার। আর লাস্টের দুটো যেটা বললাম যে হচ্ছে ওই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কেন বলা হয়, আর ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, এই দুটো হচ্ছে 5 নাম্বারে পড়বে তোমাদের। তো ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা নেক্সট মডেলটা করব, তোমরা ততদিনে এটা রিভিশন করবে, পড়বে, এবং পরের ক্লাসে আমরা আবার নেক্সট মডেলটা শুরু করব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।